মিস, আপনি ওই নোটটা পড়ে দেখুন। আমার ব্রিফকেসে একটা বোমা আছে। আমি চাই আপনি আমার পাশে বসুন। বাইরে বইছে ঝোড়ো হাওয়া। এক মাঝবয়সী ভদ্রলোক, পরনে স্যুট, সাথে ব্যাগ ভর্তি $2 লক্ষ ক্যাশ, ঝাঁপ মারলেন চলন্ত বিমান থেকে। আর তারপর টান টান রহস্যে মোড়া এক দুঃসাহসিকতার ঘটনা। নমস্কার, আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। ওয়েলকাম টু স্বল্প হলেও সত্যি। আর আজকের পর্ব, দ্য মিস্ট্রি অফ ডিবি কুপার। সালের 24শে নভেম্বর, থ্যাঙ্কস গিভিং ডের ঠিক আগের দিন, আমেরিকার পোর্টল্যান্ড ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে এক মাঝবয়সী ভদ্রলোক এসে পৌঁছন। তার পরনে একটি কালো স্যুট, হাতে একটি চামড়ার ব্রিফকেস, আর চোখে অদ্ভুত প্রশান্তি। নিজের নাম বলেন ড্যান কুপার। মাত্র $20 দিয়ে কিনে নেন নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের ফ্লাইট 305-এর একটি ওয়ান ওয়ে টিকিট। গন্তব্য সিয়াটেল। 30 মিনিটের একটি স্বল্প সময়ের ফ্লাইট, কিন্তু এই 30 মিনিটই আমেরিকা তথা FBI এর ইতিহাসে হয়ে ওঠে একটি অমীমাংসিত রহস্য। প্রত্যক্ষদর্শীদের বর্ণনায় ড্যান কুপার ছিলেন প্রায় 40 বছর বয়সী, মাঝারি উচ্চতার, আত্মবিশ্বাসী, শান্ত এক ভদ্রলোক। তিনি ফ্লাইটে উঠে বসেন 18E সিটে। বিমান যখন টেক অফের জন্য প্রস্তুত হচ্ছে, তিনি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট ফ্লোরেন্স শ্যাফনারের কাছে একটি বারবন অ্যান্ড সোডা অর্ডার করেন। তারপর পকেট থেকে একটি সিগারেট বের করে ধীরে ধীরে টানতে শুরু করেন, যেন কোনো তাড়াহুড়ো নেই আর নেই কোনো উত্তেজনা। বিমান মাঝ আকাশে উঠতেই কুপার ফ্লোরেন্সকে ডেকে একটি কাগজের টুকরো দেন। ফ্লোরেন্স প্রথমে ভেবেছিলেন বাকি আর 5টা প্যাসেঞ্জারের মতোই কুপারও হয়তো তার সাথে ফ্লার্ট করার চেষ্টা করছে, এবং যথারীতি তিনি কাগজটি পকেটে রেখে দেন। কিন্তু কুপার শান্ত গলায় বলেন, মিস, আপনি ওই নোটটা পড়ে দেখুন। আমার ব্রিফকেসে একটা বোমা আছে। আমি চাই আপনি আমার পাশে বসুন। ফ্লোরেন্স নোটটি খুলে পড়েন। সেখানে স্পষ্ট করে লেখা, আমার ব্রিফকেসে একটা বোমা আছে। আমি যা বলবো তা মানলে কেউ আঘাত পাবে না। প্রথমে ফ্লোরেন্স মনে করেন এটা নিশ্চয়ই কোনো মজা বা প্র্যাঙ্ক, কিন্তু কুপার তাকে তার ব্রিফকেস খুলে দেখান। ব্রিফকেসের ভেতরটা দেখার পর ফ্লোরেন্সের মুখ শুকিয়ে যায়, তার পায়ের তলার মাটি যেন সরে যায়। ব্রিফকেসের ভেতরে লাল রঙের কয়েকটা স্টিক, কিছু ইলেকট্রিক তারের জট আর একটা ছোট ডিভাইস, যা দেখতে অনেকটা ডিনামাইটের মতন। কুপার শান্ত গলায় তার দাবিগুলো ফ্লোরেন্সকে জানান। $2 লক্ষ ক্যাশ, শুধু $20 নোট, 4টি প্যারাশুট, যার মধ্যে 2টি প্রাথমিক আর 2টি রিজার্ভ। বিমানটি সিয়াটেল অবতরণ করবে এবং আমার দাবি পূরণ না হলে আমি কিন্তু বোমা ফাটিয়ে দেব। এই দাবিগুলো শুনে ফ্লোরেন্সের কাছে পরিষ্কার হয়ে যায় এই লোকটি কোনো সাধারণ অপরাধী নয়। তার কথাবার্তায়, ভঙ্গিতে একটা অদ্ভুত পরিকল্পনার ছাপ। কিন্তু কে এই ড্যান কুপার? কেনই বা তিনি এমন একটি ঝুঁকিপূর্ণ কাজে হাত দিলেন? বিমানটি সিয়াটেল টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। ততক্ষণ বিমানবন্দরের চারপাশ ঘিরে ফেলেছে পুলিশ আর FBI এর এজেন্টরা। কিন্তু কুপার একদম শান্ত। তিনি জানান, যদি তার দাবি পূরণ না হয় তিনি বিমানটি উড়িয়ে দেবেন। FBI এবং বিমানবন্দর কর্তৃপক্ষ তার দাবি মেনে নিতে বাধ্য হয়। তারা $2 লক্ষ ক্যাশ, যা আজকের হিসেবে প্রায় $16 লক্ষ মতন, এবং 4টি প্যারাশুট সংগ্রহ করে। টাকাগুলো ছিল $20 নোটের, যার সিরিয়াল নাম্বার রেকর্ড করে রাখা হয়েছিল। সন্ধে 5:30 নাগাদ কুপার 36 জন যাত্রী এবং 2 জন ক্রু মেম্বারকে মুক্তি দেন।
তিনি শুধু 4 জন ক্রু মেম্বারকে সেই বিমানে রাখেন। 2 জন পাইলট, ক্যাপ্টেন উইলিয়াম স্কট আর ফার্স্ট অফিসার উইলিয়াম রাটাজ্যাক, একজন ফ্লাইট ইঞ্জিনিয়ার হ্যারল্ড অ্যান্ডারসন এবং ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা মাকলো। তিনি বিমানটিকে মেক্সিকো সিটির দিকে উঠতে নির্দেশ দেন, তবে রিনো নেভাডায় জ্বালানি ভরার জন্য থামার শর্তে। তিনি আরও দাবি করেন যে বিমানটি 10,000 ফুটের নিচে এবং 200 নটের কম গতিতে উঠতে হবে। এই নির্দেশগুলো দেখে এফবিআই বুঝতে পারে কুপারের বিমান এবং প্যারাশুটিং সম্পর্কে অসাধারণ জ্ঞান রয়েছে। তিনি জানতেন বোয়িং 727-এর পিছনের সিঁড়ি খোলা যায়, যা প্যারাশুট জাম্পের জন্য আদর্শ। কিন্তু এখানেই শুরু হয় রহস্যের আরও একটি স্তর। কুপার কেন এমন নির্দিষ্ট দাবি করলেন? কেন তিনি শুধু $20 নোট চাইলেন? এবং কেন তিনি 4টে প্যারাশুট চাইলেন, যার মধ্যে 2টি রিজার্ভ? এফবিআই ভেবেছিল হয়তো তিনি বাকি ক্রুদের জন্য প্যারাশুট নিয়ে পালানোর পরিকল্পনা করছেন, কিন্তু কুপারের পরিকল্পনা ছিল একদম অন্যরকম। রাত 8টার কিছুক্ষণ পরে বিমানটি সিয়াটেল থেকে টেক অফ করে। বাইরে তখন বইছে ঝোড়ো হাওয়া, তাপমাত্রা হিমাঙ্কের কাছাকাছি, আর বাতাসের গতি প্রায় 200 মাইল প্রতি ঘন্টা। কুপার ফ্লাইট অ্যাটেন্ডেন্ট টিনা মাকলোকে নির্দেশ দেন ককপিটে চলে যেতে এবং দরজা বন্ধ করতে। তারপর তিনি একা বিমানের পিছনের সিঁড়ির কাছে যান। তিনি নিজেই সিঁড়িটি খোলেন। বলা বাহুল্য, এই গোটা বিষয়টাই ছিল অত্যন্ত জটিল প্রক্রিয়া, যা শুধুমাত্র বিমান সম্পর্কে গভীর জ্ঞান থাকলেই সম্ভব। রাত প্রায় 8:30 দক্ষিণ পশ্চিম ওয়াশিংটনের উপর দিয়ে ওড়ার সময় কুপার প্যারাশুট পরে $2 লক্ষ ব্যাগ কাঁধে নিয়ে ঝাঁপ দেন। বাইরে ছিল ঝোড়ো হাওয়া, বাতাসের তীব্র গতি, এবং তিনি যে প্যারাশুটটি ব্যবহার করেছিলেন তা ছিল নন স্টিয়ারেবল, অর্থাৎ যা নিয়ন্ত্রণ করা যায় না। এই রকম ঝোড়ো আবহাওয়ায় বিমান থেকে ঝাঁপ মারার সিদ্ধান্ত কিন্তু কুপারের জন্য ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ পদক্ষেপ। তার পরনে ছিল শুধু একটি পাতলা স্যুট, একজোড়া লোফার জুতো আর একটা হালকা ওভারকোট। বিশেষজ্ঞদের মতে এমন পোশাকে এবং এমন আবহাওয়ায় প্যারাশুট জাম্প করা ছিল আত্মহত্যার সমান। এটাই ছিল শেষবার যখন কুপারকে দেখা গিয়েছিল। আপনাদের কি মনে হয়, তাহলে কুপার কি আদৌ বেঁচে গিয়েছিলেন, নাকি তলিয়ে গিয়েছিলেন ঝড়ের মাঝে সমুদ্রের কোনো অতল গহ্বরে? জানার জন্য শুনতে থাকুন আজকের পর্বের পরবর্তী অংশ। এখানে ঘটে একটা ছোট্ট টুইস্ট। কুপার নিজের পরিচয় দিয়েছিলেন ড্যান কুপার নামে, কিন্তু মিডিয়ার একটা ভুলের কারণে তার নাম হয়ে দাঁড়ায় ডিবি কুপার। 2016 সালের 28 জুলাই ইন্ডিয়া টুডেতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়, সাংবাদিক জেমস লং স্বীকার করেন যে তিনি ভুলবশত নামটি ডিবি বলে রিপোর্ট করেছিলেন। এই ভুল নামটি জনপ্রিয় হয়ে যায় এবং ড্যান কুপার থেকে তিনি হয়ে ওঠেন ডিবি কুপার, যা আমেরিকার ইতিহাসে হয়ে ওঠে একটি কাল্ট ফিগার। কিন্তু এই নামের ভুলের পিছনেও রহস্য আছে। কিছু তদন্তকারী মনে করেন ড্যান কুপার নামটি ছিল একটি ছদ্মনাম, যা সম্ভবত একটি বেলজিয়ান কমিক বইয়ের চরিত্রের নাম থেকে নেওয়া হয়েছিল। এই কমিক বইয়ের নামও ছিল ড্যান কুপার, যেখানে একজন কানাডিয়ান পাইলটের দুঃসাহসিক গল্প বর্ণিত হয়। তবে কুপার কি ইচ্ছাকৃতভাবে এই নাম বেছে নিয়েছিলেন, নাকি এটি শুধুই কাকতালীয়? এফবিআই এই ঘটনার তদন্ত শুরু করে, যার কোড নেম দেওয়া হয় নরজ্যাক, অর্থাৎ নর্থ ওয়েস্ট হাইজ্যাকিং। এফবিআই 1000-এরও বেশি সন্দেহভাজন ব্যক্তির সাক্ষাৎকার নেয়, কিন্তু কোনো নির্দিষ্ট সিদ্ধান্তে পৌঁছাতে ব্যর্থ হয় তারা। তদন্তের প্রথম দিকে এফবিআই অদ্ভুত কিছু সূত্রের হদিশ পেতে শুরু করে। হাইজ্যাকিংয়ের পরপরই 1971 সালের নভেম্বর এবং ডিসেম্বরে বিভিন্ন সংবাদপত্রে শুরু হয় একের পর এক চিঠি আসা, যেগুলোতে দাবি করা হয় যে সেগুলো বাস্তবে ডিবি কুপারের পাঠানো। এই চিঠিগুলো ছিল বেশ রহস্যময় এবং এই সমস্ত চিঠির সত্যতা নিয়ে এখনও বিতর্ক রয়েছে। আসুন কয়েকটি চিঠির বিবরণ দেখে নিই, যা
ঘটনার রোমাঞ্চ আরও বাড়িয়ে তুলবে। 1971 সালের 29 নভেম্বর রিনো ইভিনিং গ্যাজেট নেভাডা একটি চিঠি পায়, যা স্যাক্রামেন্টো বি পত্রিকা থেকে কাটা অক্ষরে তৈরি। চিঠিতে লেখা ছিল, অ্যাটেনশন, আতিথেয়তার জন্য ধন্যবাদ। আমি জীবনে একঘেয়েমিতে আটকা পড়ে গিয়েছিলাম। আর নিচে সই ছিল ডিবি কুপার। এই চিঠির ভাষায় ছিল একটা উপহাসের সুর, যেন কুপার পুরো সিস্টেমকে ঠাট্টা করছেন। 1971 সালের 30 নভেম্বর ভ্যানকুভার প্রভিন্স, ব্রিটিশ কলম্বিয়া একটি হাতে লেখা চিঠি পায়, যেখানে লেখা ছিল, এফবিআই এর দেওয়া কম্পোজিট স্কেচ সত্যের প্রতিনিধিত্ব করে না। এই লেখার শেষেও সই ছিল ডিবি কুপার। এই চিঠি এফবিআই এর বানানো স্কেচের উপর সরাসরি প্রশ্ন ছুড়ে দেয়, যেন কুপার বলতে চাইছেন, कुपर को पकड़ना मुश्किल ही नहीं, नामुमकिन है। 1971 সালের 1 ডিসেম্বর পোর্টল্যান্ড অরিগোনিয়ান একটি চিঠি পায়। এই চিঠি প্লেবয় ম্যাগাজিন থেকে কাটা অক্ষরে তৈরি করা হয়। চিঠিতে লেখা ছিল, আমি বেঁচে আছি এবং আমার শহরে ভালো আছি। পুনশ্চ সিস্টেমকে হারানোর সিস্টেম। এই চিঠি ছিল যেন একটি অঘোষিত বিজয়ের ঘোষণা। 1971 সালের 11 ডিসেম্বর নিউ ইয়র্ক টাইমস, সিয়াটেল টাইমস, লস অ্যাঞ্জেলেস টাইমস এবং ওয়াশিংটন পোস্টে একটি চিঠি পাঠানো হয়, যেখানে কুপার কর্তৃপক্ষকে উপহাস করছিলেন। এই চিঠিগুলো ছিল এতটাই রহস্যময় যে এফবিআই তাদের গোপন রেখেছিল 2000 সাল পর্যন্ত। এই চিঠিগুলোর মধ্যে কিছু এফবিআই ভুয়ো বলে মনে করলেও শেষ দুটি চিঠির গোপনীয়তা এই রহস্যকে আরও গভীর করে তোলে। কুপার কি সত্যি এই চিঠিগুলো লিখেছিলেন, নাকি এগুলো কোনো প্র্যাঙ্ক? এই প্রশ্নের উত্তর আজও মেলেনি। 1980 সালের ফেব্রুয়ারি ওয়াশিংটনের কলম্বিয়া নদীর তীরে একটি 8 বছর বয়সী ছেলে ব্রায়ান ইনগ্রাম খেলতে গিয়ে কিছু ক্ষতিগ্রস্ত $20 নোট খুঁজে পায়, মোট $5,800। এই টাকার সিরিয়াল নাম্বার মিলে যায় কুপারকে দেওয়া মুক্তিপণের টাকার সঙ্গে। এই ডলারের খোঁজ পুনরায় সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে এই ঘটনায়। মানসিং ইভিনিং প্রেস, ইন্ডিয়ানা 1980 সালের 13 ফেব্রুয়ারি খবর প্রকাশ করে। কিন্তু বাকি টাকা গেল কোথায়? কুপারের কোনো চিহ্ন কেন পাওয়া গেল না? এই টাকাগুলো কি নদীতে ভেসে এসেছিল, নাকি কুপার ইচ্ছাকৃতভাবে সেগুলো ফেলে দিয়েছিলেন? এই খোঁজ রহস্যের জটিলতা আরও বাড়িয়ে দেয়। কিছু বিশেষজ্ঞ মনে করেন টাকাগুলো নদীর তীরে পৌঁছানোর ধরন দেখে মনে হয় কুপার সম্ভবত ঝাঁপের সময় টাকার ব্যাগটি হারিয়ে ফেলেছিলেন। কিন্তু আরেকটি তত্ত্ব বলে কুপার ইচ্ছাকৃতভাবে টাকার একটি অংশ ফেলে দিয়েছিলেন, যাতে এফবিআই বিশ্বাস করে তিনি মারা গিয়েছেন। এই তত্ত্বের পক্ষে যুক্তি হলো টাকাগুলো একটি রাবার ব্যান্ডে বাঁধা ছিল, যা সময়ের সঙ্গে ক্ষয়ে যাওয়ার পরও টাকাগুলো একই সঙ্গে আটকে ছিল। আপনাদের কি মনে হয়, এটা কি আদৌ সম্ভব যে কুপার এই টাকা ফেলে একটি মিথ্যে ধারণা তৈরি করতে চেয়েছিলেন? এফবিআই বহু সন্দেহভাজন ব্যক্তির তদন্ত করে। তাদের মধ্যে কয়েকজনের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য। প্রথম ব্যক্তি রিচার্ড ফ্লয়েড ম্যাকয় জুনিয়র, 1972 সালের 7 এপ্রিল। ম্যাকয় একই ধরনের একটি হাইজ্যাকিং করেছিলেন, যেখানে তিনি ইউটার উপর দিয়ে $5 লক্ষ নিয়ে বিমান থেকে প্যারাশুটে ঝাঁপ দিয়েছিলেন। তাকে পরে গ্রেপ্তার করা হয় এবং 1974 সালে এফবিআই এর সঙ্গে গুলির লড়াইয়ে তিনি মারা যান। 2024 সালের 23 নভেম্বর কাউবয় স্টেট ডেইলি রিপোর্ট করে যে ম্যাকয়ের সন্তানরা দাবি করেন তাদের বাবাই ছিলেন আসলে ডিবি কুপার। তারা তাদের মায়ের শেডে একটি প্যারাশুট খুঁজে পান, যা ইউটিউবার ড্যান গ্রাইডার এফবিআই এর কাছে হস্তান্তর করেন। এই ঘটনা পুনরায় তদন্ত শুরু করে। দ্বিতীয়জন হলেন ভিন্স পিটারসন, একজন স্কাই ডাইভিংয়ে উৎসাহ ব্যক্তি।
2021 সালে তার ডিএনএ এবং কুপারের টাইয়ে পাওয়া ডিএনএর পরীক্ষা করা হয়, কিন্তু পরীক্ষায় দুটি ডিএনএ ভিন্ন প্রমাণ হয়। তৃতীয় ব্যক্তি কেনেথ ক্রিশ্চিয়ানসেন, একজন প্রাক্তন প্যারাট্রুপার এবং নর্থ ওয়েস্ট ওরিয়েন্ট এয়ারলাইন্সের কর্মচারী ছিলেন। তার ভাই লাইল দাবি করেন কেনেথই ছিলেন আসলে ডিবি কুপার, কিন্তু এফবিআই তার ডিএনএ পরীক্ষা করে কোনো মিল পায়নি। আর সর্বশেষ জন হলেন উইলিয়াম জে গেসেট, একজন প্রাক্তন সেনা সদস্য এবং প্যারাশুট প্রশিক্ষক। তার পরিবার মনে করে তিনি কুপার হলেও হতে পারেন, কিন্তু এই ক্ষেত্রেও কোনো সঠিক প্রমাণ পাওয়া যায়নি। এই সন্দেহভাজনদের মধ্যে কেউই নিশ্চিতভাবে কুপার বলে শেষ পর্যন্ত প্রমাণিত হয়নি। প্রত্যেকের গল্পেই রয়েছে কিছু মিল, কিন্তু প্রমাণের অভাবে রহস্য অমীমাংসিতই থেকে যায়। কুপার বিমানে একটি কালো ক্লিপ অন টাই ফেলে গিয়েছিলেন, যা জেসি পেনি থেকে কেনা হয়েছিল। 2009 এবং 2011 সালে বিজ্ঞানী টম কায়ে এই টাইয়ের উপর পরীক্ষা চালান এবং স্টেনলেস স্টিল ও টাইটানিয়ামের কণা খুঁজে পান। এই কণাগুলো পিটসবার্গের একটি কারখানার সঙ্গে যুক্ত ছিল, যা বোয়িংয়ের সঙ্গে কাজ করত। তদন্তকারী এরিক ইউলিস মনে করেন এই টাই কুপারের পরিচয় প্রকাশ করতে পারে, কিন্তু আরও একটি রোমাঞ্চকর তথ্য হলো টাইয়ে পাওয়া কণাগুলি এমন একটি শিল্পের সঙ্গে যুক্ত যেখানে খুব কম লোকেরই প্রবেশাধিকার ছিল। তবে এটা কি সম্ভব যে কুপার ছিলেন বোয়িংয়ের কোনো প্রকৌশলী অথবা কর্মচারী? এই টাইয়ে আরও কিছু অদ্ভুত আবিষ্কার হয়। 2017 সালে বিজ্ঞানী টাইয়ে অ্যালুমিনিয়াম এবং সোডিয়ামের কণা খুঁজে পান, যা সাধারণত রাসায়নিক শিল্পে ব্যবহৃত হয়। এই কণাগুলি কি কুপারের পেশা সম্পর্কে কোনো সংকেত প্রদান করে, নাকি এটি নিছকই কাকতালীয়? 2016 সালের জুলাই মাসে এফবিআই আনুষ্ঠানিকভাবে এই কেসের তদন্ত বন্ধ করে দেয়, এই বলে যে তাদের সম্পদ অন্য কেসে ব্যবহার করা দরকার। কিন্তু কুপারের এই রহস্যটি তার জনপ্রিয়তা এক বিন্দুও হারায়নি। ক্যালগেরি হেরাল্ড, একটি ক্যানাডিয়ান পত্রিকা, 2024 সালের 20 নভেম্বর লেখে এই কেস আমেরিকান সংস্কৃতির একটি অংশ হয়ে উঠেছে। মানুষ কুপারকে একজন আন্ডারডগ হিসেবে দেখে, যিনি সিস্টেমের বিরুদ্ধে লড়াই করে জিতেছিলেন। তবে তদন্ত বন্ধ হলেও এই ঘটনায় নতুন তথ্য এবং সূত্র এর পরেও উঠে এসেছে। 2023 সালে জনপ্রিয় ওটিটিতে মুক্তি পায় একটি ডকুমেন্টারি, যা দাবি করে যে কুপার সম্ভবত একজন প্রাক্তন সৈনিক ছিলেন, যিনি প্যারাশুটিং এবং বিমান সম্পর্কে গভীর জ্ঞান রাখতেন। এই তত্ত্ব আরও জোরালো হয় যখন 2024 সালে একটি নতুন প্যারাশুট আবিষ্কার হয়, যা ম্যাকয়ের সঙ্গে যুক্ত ছিল। ডিবি কুপারের গল্প শুধু একটি অপরাধের গল্প নয়, এটি আমেরিকার পপ সংস্কৃতির একটি অংশ। ওয়েলিংটনের এরিয়েলে প্রতি বছর কুপারকন নামে একটি উৎসব হয়, যেখানে মানুষ এই রহস্য নিয়ে আলোচনা করে। এছাড়াও সিনেমা, ডকুমেন্টারি এবং বইয়ে কুপারের গল্প বারবার উঠে এসেছে। জনপ্রিয় সিরিজ লোকিতেও ডিবি কুপারের চরিত্রটি একটি রহস্যময় ব্যক্তি হিসেবে উপস্থাপিত হয়। কিন্তু কুপারের গল্পের আকর্ষণ ঠিক কোথায়? কেন এই ঘটনা নিয়ে লোকে বারবার আলোচনা করে? কারণ এটি একটি নিখুঁত অপরাধের গল্প। একজন সাধারণ মানুষ যিনি সকলের সামনে দিয়ে একটি বিমান হাইজ্যাক করেন, টাকা নিয়ে পালিয়ে যান এবং অধরা থেকে যান। তার শান্ত পরিকল্পিত পদক্ষেপ, ঝড়ের মাঝে ঝাঁপ এবং তারপর বাতাসে মিলিয়ে যাওয়া, এই সবই তাকে একজন কিংবদন্তি করে তুলেছে। ডিবি কুপারের রহস্য আজও অমীমাংসিত। তিনি কি আদৌ বেঁচে আছেন, নাকি ঝাঁপের সময় মারা গিয়েছিলেন? বাকি টাকা কোথায় গেল? তার পরিচয় আসলে কি ছিল? এই প্রশ্নগুলোর উত্তর আজও অজানা।
তবে এই গল্প আমাদের মুগ্ধ করে, কারণ এইটি একটি নিখুঁত অপরাধের গল্প, যেখানে একজন মানুষ পুরো সিস্টেমকে চ্যালেঞ্জ করে পালিয়ে যায়। আপনার কি মনে হয়, কে ছিলেন আসলে ডিবি কুপার? নির্দ্বিধায় নিচে কমেন্ট করে আপনার মতামত জানান। আর আজকের এই পর্ব পছন্দ হলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আরও একটি রহস্যময় অলৌকিক ঘটনা নিয়ে ফিরব। ততক্ষণ ভালো থাকুন আর রহস্যের জগতে হারিয়ে যান। আজকের পর্ব দ্য মিস্ট্রি অফ ডিবি কুপার এখানেই শেষ হলো। আপনারা শুনছিলেন স্বল্প হলেও সত্যি, আর আমি আপনাদের হোস্ট সৌম্যজিৎ। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই এমনও হয় সাথে থাকবেন।